Hope you all are fit and fine. Let's begin our little bit of literature work. Today we'll begin the chapter The Ice Habit from our course book, that is Mindscapes. So the Ice Habit is written by Ruskin Bond. Ruskin Bond লেখা The Ice Habit. তো রাস্কিন বন্ড এর কথাটা বললেই যে বিষয়টি আমাদের মনে পড়ে সেটি হচ্ছে রাস্কিন বন্ড মূলত একজন বিষয়ভিত্তিক লেখক এবং আমরা যে সমস্ত গল্প তার পড়ি তার প্রত্যেকটি গল্পের মধ্যে তার বাল্যকাল এবং তার যৌবনের নানা কাহিনী তিনি একসঙ্গে গেঁথে সাধারণ আমাদের আশেপাশের মানুষের সম্পর্কে একটা সম্যক ধারণার সৃষ্টি করেছেন এবং বলতে গেলে এই বিষয়ে তিনি খুবই পারদর্শী। তো রাস্কিন বন্ড যে চরিত্রগুলি তার গল্পের মধ্যে কল্পনা করে সৃষ্টি করেন তার মধ্যে গভীর অনুভূতি, আবেগ, উপলব্ধির সঞ্চার ঘটিয়ে তাদের জীবনের শোক, দুঃখ ও ক্লেশের অনুপ্রবেশ ঘটান। তো তেমনই একটা গল্প আমরা পড়তে চলেছি। গল্পটি পড়ার আগে রাস্কিন বন্ড ইজ আ ওয়াইডলি রিড রাইটার অব ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। রাস্কিন বন্ড একজন ভারতীয় বংশোদ্ভূত লেখক। দ্য সেটিং অব দ্য মোস্ট অব হিজ স্টোরিজ আর দ্য হিলস অব দ্য হিমালয়াস। তার বেশিরভাগ গল্পের যে পটভূমি সেটি হচ্ছে হিমালয়ের যে পার্বত্য অঞ্চলের পাদদেশ। Among his most notable works are The Room on the Roof, The Angry River, Rain in the Mountains. তার যে সমস্ত বিখ্যাত বই যেগুলি হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার এবং রেইন ইন দ্য মাউন্টেন্স। In this story, Bond exploits the situational irony that originates between two people who meet by chance in railway compartment. রাস্কিন বন্ড এমন একটা পরিস্থিতিকে বিদ্রুপাত্মকভাবে কাজে লাগায় যা কিনা রেলের কম্পার্টমেন্টে কোনো ক্রমে দুজন ব্যক্তির মধ্যে হঠাৎ করে দেখা হওয়ার জন্য সৃষ্টি হয়েছিল। দ্য ইয়ং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর আনঅ্যাওয়্যার অফ দ্যার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার ফ্রম দ্য কনভিকশন দ্যাট বোথ অফ দেম ক্যান সি। একজন যুবক এবং একটি মেয়ে যারা কিনা নিজেদের যে অন্ধত্ব বিষয়ে ঠিক সচেতন ছিল না তাদের মধ্যে সেই দৃঢ় বিশ্বাস নিয়ে একে অন্য দেখতে পারে এমন একটা বিষয় নিয়ে কথোপকথন শুরু হয়েছিল। গল্পটি সেই যুবক অর্থাৎ দ্য ইয়ং ম্যান যে কিনা ন্যারেট করে এবং গল্পটি শুরু হয়ে ফার্স্ট পার্সন দিয়ে শুরু হয়েছে এবং তোমরা গল্পের মধ্যে এখানে ওখানে আই শব্দটি খুঁজে পাবে। এখানে আই বলতে সেই ন্যারেটরকে বোঝানো হচ্ছে যে গল্পটি বলেছে, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু ন্যারেটর। তো চলো গল্পটি আমরা শুরু করি। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. রোহানা পর্যন্ত ট্রেনের কম্পার্টমেন্টটি আমার একারই ছিল। ঠিক তারপরেই একটি মেয়ে উঠে পড়ল। The couple who saw her off were probably her parents. যে দুজন তাকে বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত মেয়েটির বাবা মা। They seemed very anxious about her comfort and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows and how to avoid speaking to strangers. তাদেরকে মেয়েটির স্বাচ্ছন্দ্যের ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন মনে হচ্ছিল এবং সেই ভদ্রমহিলাটি কোথায় মেয়েটি তার জিনিসপত্র রাখবে, কখন সে জানলা দিয়ে ঝুঁকবে না এবং কিভাবে অপরিচিত ব্যক্তির সঙ্গে সমস্ত কথাবার্তা এড়িয়ে চলবে এই বিষয়ে তারা অনেক উপদেশ দিলেন। তো আমাদের প্রথম প্যারাগ্রাফটা শেষ হলো। প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমরা যে শব্দগুলো পেলাম সেই বিষয়ে একটু বলি। প্রথম যে শব্দটা আমরা কম্পার্টমেন্ট পেয়েছি এর অর্থ হচ্ছে কোচ, রেলের কামরা। রোহানা এটা হচ্ছে উত্তরপ্রদেশের সাহারানপুরের কাছে একটা ছোট শহর। আনশাস মানে অরিড বা উদ্বিগ্ন হওয়া। কমফর্ট মানে রিল্যাক্সেশন বা স্বাচ্ছন্দ্য। লিন আউট এর অর্থ হচ্ছে পিপ আউট বা বলতে পারো টু স্টিক আউট, অর্থাৎ ঝোঁকা, বাইরের দিকে তাকানো। ওই জানলা দিয়ে হয়তো মেয়েটি বাইরের দিকে ঝুঁকবে এরকম একটা তাদেরকে এই বিষয়টা উদ্বিগ্ন করেছিল। ইনস্ট্রাকশনস মানে ডাইরেকশনস বা নির্দেশিকা বা অ্যাডভাইস বলতে পারো। নেক্সট প্যারা, দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা মেয়েটিকে বিদায়কালীন শুভেচ্ছা জানিয়েছিল এবং ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে এসেছিল। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girls looked like. But I knew she wore slippers from the way
they slapped against her heels. যেহেতু আমি সেই সময় সম্পূর্ণ অন্ধ ছিলাম আর আমার চোখ শুধু আলো আর অন্ধকারেই স্পর্শকাতর ছিল, আমি কথা ঠিক বলতে পারবো না যে মেয়েটি কেমন দেখতে ছিল, কিন্তু তার গোড়ালিতে চটাস চটাস শব্দ শুনে বুঝতে পারলাম যে সে সাধারণ একজোড়া চটি পড়েছিল। তো আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা শেষ করেছি। এর মধ্যে যে শব্দগুলি পাচ্ছি তার মধ্যে আছে গুড বাইজ, তোমরা সবাই জানো যে ফেয়ারওয়েল গ্রিটিংস একটা, অর্থাৎ বিদায় জানানো, বিদায় সম্বর্ধনা। সেন্সিটিভ, রেসপন্সিভ অর্থাৎ সংবেদনশীল। স্লিপার্স, এখানে স্লিপার্স হচ্ছে স্যান্ডালস বা আমরা বলতে পারি চপ্পল। স্ল্যাপড, এই শব্দটির অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া, হিট বা স্ল্যামড নিয়ারেস্ট মিনিং। হিলস, দ্যাট ইজ হাইন্ড পার্ট অফ দ্য ফুট অর্থাৎ গোড়ালি। এখানে একটা কথা তোমরা মনে রাখবে, এই যে এখানে লেখা আছে যে ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড আগেনস্ট হার হিলস, তো এই যে ওয়ে এটি ইন্ডিকেট করছে যে ওই স্লিপারটি তার গোড়ালির সঙ্গে আঘাত লেগে শব্দ সৃষ্টি করেছিল এবং যার জন্যই চটাস চটাস শব্দটা হয়েছিল। নেক্সট প্যারাগ্রাফ, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড। তাকে দেখতে কেমন এটা বুঝে উঠতে আমার কিছুটা সময় লাগতো এবং হয়তো সেটা কখনো বুঝে উঠতেও পারতাম না। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। কিন্তু তার কণ্ঠস্বর এমনকি তার চটির আওয়াজও আমার বেশ ভালো লেগেছিল। এই যে প্যারাগ্রাফটিতে আমরা যে শব্দ পাচ্ছি তার সবই চেনা, তাও দুটি শব্দ বিষয়ে আমি আলোচনা করছি, যেমন ডিসকভার অর্থাৎ কোনো কিছু আবিষ্কার করা, পারহ্যাপস অর্থাৎ সম্ভবত। আর এখানে যে স্ট্রাকচারটা তোমরা খেয়াল রাখবে, সেন্টেন্স স্ট্রাকচার, ইট উড টেক বা আই নেভার উড, অর্থাৎ এই যে এটা হতো বা করতো বা আমি পারতাম না, এরকম একটা ভাষা প্রকাশের জন্য আমরা এই উড, এই মোডাল অক্সিলারিটি ব্যবহার করে থাকি। নেক্সট, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। তুমি কি দেরাদুন পর্যন্তই যাবে, আমি জিজ্ঞাসা করলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার আওয়াজে সে চমকে উঠেছিল। শি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড said, I didn't know anyone else was here. সে একটু অবাক হয়ে বলল, এখানে যে কেউ আছে আমি জানতাম না। এখানে যে শব্দগুলি তোমরা পাচ্ছ, দেরা, দেরা বলতে এখানে দেরাদুন বোঝানো হচ্ছে। তোমরা জানো যে উত্তরাখণ্ডের একটা হিল স্টেশনের নাম দেরাদুন। আর স্টার্টলড, এই শব্দটির অর্থ হচ্ছে চমকে দিয়েছিল, অর্থাৎ সারপ্রাইজড অথবা বলতে পারো শকড। আর এক্সক্লেমেশন অর্থাৎ একটা আবেগ নিয়ে বলা কোনো ভাষাকে আমরা এক্সক্লামেশন বলতে পারি। আর সাউন্ড অফ স্ট্রং ইমোশন, সেটা হচ্ছে একটা আবেগসূচক কোনো শব্দ। নেক্সট প্যারাগ্রাফ, ওয়েল ইট অফটেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। ঠিকই, এমনটা তো প্রায়ই ঘটে যে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষও তার চোখের সামনে কি আছে তা দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। আমার মনে হয় এত দেখার থাকে যে আর অনুভব করার সময় হয়ে ওঠে না। Whereas people who cannot see very little have to take in only the essentials, whatever registers most tellingly their remaining senses. যেখানে যে মানুষেরা দেখতে পায় না অথবা বলতে পারো যে খুবই অল্প দেখে, তাদের শুধুমাত্র অপরিহার্য বিষয়গুলোই উপলব্ধি করতে হয়, সেই বিষয়গুলি যা তার বাকি ইন্দ্রিয়গুলির ওপরে একটা তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। এই যে প্যাসেজটিতে আমরা যে শব্দগুলো পাচ্ছি, হ্যাপেন্স অর্থাৎ ঘটে, অকার্স বা আমরা বলতে পারি টেক্স প্লেস, অফটেন, এখানে একটা বিষয় মনে রাখবে, অফেন আমরা উচ্চারণ করে থাকি বটে, অরিজিনাল যে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে অফটেন। তো এই অফটেন এই শব্দটির অর্থ হচ্ছে প্রায়শই বা ভেরি ফ্রিকোয়েন্টলি, আইসাইট অর্থাৎ এবিলিটি টু সি দৃষ্টিশক্তি, টেক ইন অর্থাৎ একটা পারসিভ করা বা উপলব্ধি বা অনুধাবন করা। এখানে দুটো ফ্রেজ আছে, যার মধ্যে প্রথম যে ফ্রেজটি রাইট ইন ফ্রন্ট অফ দেম, অর্থাৎ এটা অর্থ হচ্ছে ঠিক তাদের চোখের সামনে। আরেকটা ফ্রেজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন, যে ফ্রেজটির অর্থ হচ্ছে তাদের অনেক কিছু দেখার থাকে। এটা আমাদের মনে রাখতে হবে। আর কিছু শব্দ দেখো, রেজিস্টার্স, রেজিস্টার্স অর্থাৎ একটা রেকর্ড বা আমরা যেটা উল্লেখ করি কোনো কিছু, সেটাকে আমরা বলতে পারি রেজিস্টার্স।
যাতে উল্লেখ করে রাখি। টেলিংলি এই শব্দটির অর্থ হচ্ছে সিগনিফিক্যান্টলি বা তাৎপর্যপূর্ণভাবে। এসেন্সিয়ালস অর্থাৎ অত্যাবশ্যক, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট থিংস, নেসেসারিজ। রিমেইনিং সেন্সেস, এখানে একটা জিনিস মনে রাখবে যে আমাদের রিমেইনিং অর্থাৎ বাকি, আর সেন্সেস বলতে আমাদের যে ইন্দ্রিয়গুলো, অর্থাৎ আমাদের যে 5টি ইন্দ্রিয় আছে তোমরা জানো, দৃশ্য, গন্ধ, স্পর্শ, শ্রবণ এবং স্বাদ, সেই ইন্দ্রিয়গুলোর কথা এখানে বলা হচ্ছে, সেই সেন্সগুলোর কথা। তো হ্যাভ টু টেক ইন অনলি দি এসেনশিয়ালস, অর্থাৎ আমাদের যে যাদের মধ্যে আমাদের দেখি যে যারা অন্ধ, তারা অনুভব করতে হলে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস, শক্তি তো তাদের নেই। তো দেখার শক্তি যেহেতু তারা হারিয়ে ফেলেছে, ফলে তাদের শরীরের অন্যান্য যে অঙ্গগুলি সেটা দিয়েই তারা দেখে, সেটা দিয়েই তারা অনুভূতির মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে বাইরের জগৎটাকে দেখে। নেক্সট, I didn't see you either, I said, but I heard you coming. আমি বললাম, আমিও তোমাকে দেখিনি, কিন্তু আমি তোমাকে আসতে শুনেছি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি ভাবলাম, আমি কি তাকে আমার অন্ধত্বটাকে বুঝে ওঠা থেকে বিরত করতে পারবো? Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. আর যদি আমি আমার সিদ্ধান্তটাকেই আঁকড়ে ধরে থাকি, ভেবে দেখলাম, তবে এটা তো কঠিন কাজ হওয়া তো উচিত নয়। The girl said, I'm getting off at Saharanpur. My aunt is meeting me there. মেয়েটি বলল, আমি সাহারানপুর নামবো, আমার কাকিমা ওখানে আমাকে নিতে আসবেন। Then I had better not get too familiar, I replied. Aunts are usually formidable creatures. আমি উত্তর দিলাম, তাহলে তো এত পরিচিত না বাড়ানোই ভালো। কাকিমা, পিসিমারা সাধারণত এক ভয়ঙ্কর প্রকৃতির প্রাণী হয়ে থাকেন। She asked, where are you going? সে জিজ্ঞাসা করেছিল, আপনি কোথায় যাচ্ছেন? To Dehra and then to Mussoorie. হ্যাঁ, দেরাদুন যাচ্ছি, আর ওখান থেকে মাসুরি যাব। এই জায়গাটা লক্ষ্য করো, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট। এখানে সিট বলতে আসন বা বসার স্থান, কিন্তু এখানে আসলে বলা হচ্ছে যে তার সিদ্ধান্তকে আঁকড়ে থাকা, অর্থাৎ সিদ্ধান্তকে ধরে রাখা। আর এখানে যে শব্দগুলোর মধ্যে রয়েছে, গেটিং অফ হচ্ছে অবতরণ করা, নামা, আর মিটিং হচ্ছে দেখা করা। ফর্মিডেবল ক্রিয়েচার্স, এখানে ফর্মিডেবল শব্দটির অর্থ হচ্ছে ড্রেডফুল বা ফিয়ারফুল বা ভীতিপ্রদ। ক্রিয়েচার্স অর্থাৎ কোনো জীবিত বস্তু বা প্রাণী বোঝাচ্ছে। Oh, how lucky you are. I wish I were going to Mussoorie. I love the hills, especially in October. Oh, আপনি কি ভাগ্যবান। আমারও খুব ইচ্ছা হয় মসুরি যেতে, বিশেষত অক্টোবর মাসে আমি পাহাড় খুব ভালোবাসি। Yes, this is the best time, I said, calling on my memories. হ্যাঁ, এই সময়টা সব থেকে ভালো, আমি স্মৃতিহাত্রে বলেছিলাম। The hills are covered with wild dahlias, the sun is delicious, and at night you can sit in front of a log fire and drink a little brandy. আর পাহাড়ি বুনো ডালিয়াতে আবৃত থাকে যখন, রোদ উপভোগ্য থাকে যখন, আর রাত্রে তুমি কাঠের আগুনের সামনে বসে তখন একটু ব্রান্ডি পান করতে পারো। Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. Yes, October is the best time. এই সময়টাই বেশিরভাগ পর্যটকেরা বিদায় নেয়, রাস্তাগুলো একেবারে কোলাহলমুক্ত থাকে এবং প্রায় নির্জন। আর হ্যাঁ, এই অক্টোবর মাসই হচ্ছে শ্রেষ্ঠ সময়। তো আমরা যে পর্যন্ত পড়লাম, এই প্যারাগ্রাফটির মধ্যে আমরা যে শব্দগুলি পাচ্ছি তার কয়েকটি আলোচনা করি। যেমন কলিং অন, এর অর্থ হচ্ছে মনে করে বা রিকলিং বা রিমেম্বারিং। কাভার্ড উইথ অর্থাৎ আচ্ছাদিত, নিয়ারেস্ট মিনিং হচ্ছে ড্রেপড উইথ। ডেলিশিয়াস, এর অর্থ হচ্ছে মনোরম বা উপভোগ্য, আর নিয়ারেস্ট মিনিং হচ্ছে প্লেজেন্ট বা প্যালেটেবল। ব্র্যান্ডি, স্ট্রং অ্যালকোহলিক ড্রিঙ্ক ড্রাঙ্ক আফটার আ মিল, এক ধরনের কড়া মদ, সাধারণত শীতপ্রধান দেশে খাবারের পরে যেটা পান করা হয়। লগ ফায়ার, এই যে একটা কম্পাউন্ড ওয়ার্ড, এটা লগ এবং ফায়ার এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে। সাধারণত শীতপ্রধান অঞ্চলে দেখা যায় কি, কাঠের কতগুলি ছোট ছোট গুঁড়িতে আগুন লাগিয়ে তার পাশে সেই সমস্ত লোকেরা সেই আগুনের আঁচ পোহাতে বসে, সেটাকেই লগ ফায়ার বলা হয়। ডেজার্টেড, এই শব্দটির অর্থ হচ্ছে জনশূন্য, নিয়ারেস্ট মিনিং হচ্ছে এমটি বা আনফ্রিকোয়েন্টেড। এই যে অংশে কিছু ফ্রেজ আছে, আমি একটু আলোচনা করি। যেমন ধরো, দ্য সান ইজ ডেলিশিয়াস, এখানে সান বলতে রৌদ্রের কথা বলা হচ্ছে, এটা তোমরা ভুল করে ভেবো না যে সূর্যের কথা বলা হয়েছে। আর ডেলিশিয়াস বলতে
একটা মুগ্ধকর সেরকম বোঝানো হচ্ছে। এমনি আমরা জানি ডেলিশিয়াস বলতে সুস্বাদু বোঝায়, তো এই জায়গাটায় মনে রাখতে হবে দ্য সান ইজ ডেলিশিয়াস বলতে বোঝানো হচ্ছে যে রোদটা একটা উপভোগ্য এর মতো, অর্থাৎ শীতে যেমন রোদটা খুব ভালো লাগে তার কথাই বলা হচ্ছে। নেক্সট প্যারাগ্রাফ, শি ওয়াজ সাইলেন্ট, সে নীরব থাকলো। I wondered if my words had touched her, or whether she thought me a romantic fool. Then I made a mistake. আমি বুঝতে পারছিলাম না যে আমার কথাগুলি তাকে স্পর্শ করেছিল নাকি সে আমাকে একজন বোকা রোমান্টিক মানুষ ভেবেছিল। এরপর আমি একটা ভুল করে বসলাম। এখানে রোমান্টিক ফুল এই শব্দবন্ধের অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি অবাস্তব পৃথিবীতে বাস করেন, অর্থাৎ কিনা খুবই আবেগপ্রবণ এবং কল্পনাবিলাসী, যাকে কিনা বাস্তব জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা মূর্খ বলে মনে করে, তো তেমন ব্যক্তিকেই বলা হয় রোমান্টিক ফুল। নেক্সট দেখো, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাইরেটা কেমন লাগছে? শি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। আমার প্রশ্নে সে অদ্ভুত কিছু খুঁজে পেল বলে মনে হলো না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট, সে কি ইতিমধ্যে বুঝতে পেরে গেল যে আমি চোখে দেখতে পাই না? বাট নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নে আমার সব সন্দেহ দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড। সে জিজ্ঞাসা করলো যে আপনি কেন বাইরে তাকাচ্ছেন না? নেক্সট প্যারাগ্রাফ, আই মুভড ইজিলি অ্যালং দ্য বাথ অ্যান্ড ফিল্ড ফর দ্য উইন্ডো লেজ। আমি বাথের ধার ঘেঁষে সহজেই এগিয়ে গেলাম এবং জানলার যে নিচের অংশটা খোঁজার চেষ্টা করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। জানলাটি খোলা ছিল এবং আমি জানলার দিকে মুখ করলাম, এমন ভান করলাম যেন প্রাকৃতিক দৃশ্যাবলী নিরীক্ষণ করছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, দ্য রাম্বল অফ দ্য হুইলস, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। আমি ইঞ্জিনের ধকধক শব্দও শুনতে পেলাম, চাকার ঘড়ঘড় শব্দও শুনতে পেলাম, এবং মনুষ্যচক্ষে দেখলাম যেন টেলিগ্রাফের খুঁটিগুলি এক পলকে সরে সরে যাচ্ছে। এই যে অংশগুলিতে যে শব্দগুলো আমরা পেলাম তার কয়েকটি আবার আলোচনা করি। স্ট্রেঞ্জ শব্দটির অর্থ হচ্ছে অদ্ভুত, নিয়ারেস্ট মিনিং হচ্ছে কুয়ার বা অ্যাবনর্মাল। ডাউটস শব্দটির অর্থ হচ্ছে সন্দেহ। বার্থ এই শব্দটির অর্থ হচ্ছে কোনো ট্রেন বা জাহাজের কম্পার্টমেন্টে ঘুমানোর যে জায়গা। লেজ এই শব্দটি লক্ষ্য করো, ডি সাইলেন্ট থাকে, সেই কারণে এর প্রনাউন্সিয়েশন হচ্ছে লেজ। এর অর্থ হচ্ছে জানলার নিচের অংশ বা উইন্ডো সিল। ল্যান্ডস্কেপ এর অর্থ হচ্ছে দৃশ্যপট, প্রাকৃতিক দৃশ্য বলি দেখা যায় সেটাকে বলা হচ্ছে এখানে ল্যান্ডস্কেপ। প্যান্টিং এর অর্থ হচ্ছে খুব দ্রুত বেগে যে যাওয়ার জন্য যে একটা হাঁপানোর মতো শব্দ সৃষ্টি হয় সেটা হচ্ছে প্যান্টিং। রাম্বল শব্দটির অর্থ হচ্ছে ঘড়ঘড় আওয়াজ। মাইন্ডস আই এর অর্থ হচ্ছে ইনসাইড বা ভিশন, এবং ফ্ল্যাশিং বাই এর বিদ্যুৎ গতিতে অতিক্রম করে যাওয়া। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। তুমি কি দেখেছো? আমি সাহস করে জিজ্ঞাসা করেছিলাম যে গাছগুলো কেমন গতিশীল মনে হচ্ছে আর যেখানে আমাদেরকে মনে হচ্ছে স্থির। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেইড, ডু ইউ সি এনি অ্যানিম্যালস। এ তো সর্বদাই ঘটে থাকে, সে বলেছিল। আপনি কি কোনো জীবজন্তু দেখতে পাচ্ছেন? এখানে ভেঞ্চার এই শব্দটির অর্থ হচ্ছে স্পর্ধা করা বা সাহস করে বলা, যার নিয়ারেস্ট মিনিং আমরা বলতে পারি ডেয়ার্ড। এবারে নেক্সট পেজ দেখো। নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, I knew that there were hardly any animals left in the forest near there. আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম, না, কারণ আমি জানতাম যে দেরাদুনের কাছাকাছি কোনো বনে আর সেরকম কোনো জীবজন্তু অবশিষ্ট ছিল না। এখানে যে শব্দগুলি আমরা পেয়েছি তার মধ্যে দেখো যে আনসার্ড মানে উত্তর দিয়েছিল, রিপ্লাইড, কোয়াইট মানে এখানে সম্পূর্ণরূপে কমপ্লিটলি, আর কনফিডেন্টলি মানে হচ্ছে অর্থ হচ্ছে আত্মবিশ্বাসের সাথে বা ফার্মলি। আর হার্ডলি এর অর্থ হচ্ছে স্কেয়ার্সলি বা রিয়ারলি, বা খুবই কম যা দেখা যায়, কদাচিৎ যা দেখা যায় সেটাকেই বলা হয় হার্ডলি। নেক্সট প্যারা, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল অ্যান্ড ফর আ ওয়াইল উই স্যাট ইন সাইলেন্স। জানলা থেকে মুখ ফিরিয়ে আমি মেয়েটির মুখোমুখি হলাম এবং কিছুক্ষণের জন্য আমরা নীরবে বসে রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। আমি মন্তব্য করে বসলাম, তোমার মুখশ্রী বেশ আকর্ষণীয়। আমি বেশ দুঃসাহসী হয়ে উঠেছিলাম, কিন্তু এই মন্তব্যটি মনে হয় নিরাপদ ছিল। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি,
She laughed pleasantly, a clear ringing laugh. খুব কম মেয়েই তোষামতকে প্রতিহত করতে পারে, আর সে মধুরভাবে হাসল। একটি স্পষ্ট খিলখিল করে সেই হাসিটি ছিল। এখানে ইন্টারেস্টিং ফেস বলতে বোঝানো হচ্ছে আকর্ষণীয় মুখ। এখানে একটি বিষয় তোমরা মনে রাখবে যে ন্যারেটর তো ব্লাইন্ড, সেই কারণে এখানে তার ক্লেভারনেসটা প্রকাশ পাচ্ছে। দ্য ন্যারেটর ইজ ক্লেভার এনাফ টু কনসিল দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ ব্লাইন্ড। এই সেন্টেন্সটা এটা প্রকাশ করছে। এখানে আর অন্যান্য শব্দগুলি লক্ষ্য করো। ডেয়ারিং মানে হচ্ছে সাহসী হয়ে ওঠা, সেফ রিমার্ক মানে হচ্ছে নিরাপদ মন্তব্য, রেজিস্ট মানে প্রতিহত করা, আর ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামত করা বা মিথ্যা প্রশংসা করা। লাভড অর্থাৎ হেসে উঠেছিল, প্লেজেন্টলি মানে হচ্ছে অত্যন্ত আকর্ষণীয়ভাবে, আর রিঙ্গিং লাভ মানে হচ্ছে খিলখিল করে হেসে ওঠা। নেক্সট প্যারাগ্রাফ। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। এটা শুনতে বেশ ভালোই লাগলো যে আমার মুখশ্রী আকর্ষণীয়, আর আমি তো এটা শুনতে শুনতে খুব ক্লান্ত হয়ে গিয়েছি যে আমার মুখশ্রী নাকি দারুণ সুন্দর। ও সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস, আই থট, অ্যান্ড অ্যালাউড আই সেইড, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। আমি মনে মনে বললাম, ও তাহলে তুমি নিশ্চয়ই সুন্দর মুখের অধিকারী। আর মুখে জোরে বললাম, ঠিক আছে, একটা আকর্ষণীয় মুখশ্রীও সুন্দর হতে পারে। ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, শি সেইড, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস? সে বলল, আপনি ভীষণই সাহসী এবং সৌজন্যযুক্ত ভদ্র একজন যুবক, কিন্তু আপনি এত গম্ভীর কেন? I thought then I would try to laugh her, but the thought of laughter only made me feel troubled and lonely. মনে মনে ভাবলাম এবার তার জন্য একটু হাসার চেষ্টা করব, কিন্তু হাসির ভাবনা আমাকে কেবল পীড়িত ও নিঃসঙ্গ করে তুলল। We'll soon be at your station, I said. আর আমি বললাম যে আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছাবো। Thank goodness, it's a short journey. I can't bear to sit in a train for more than 2 or 3 hours. সে বলল, ভগবানকে ধন্যবাদ, এটা একটা ছোট্ট ভ্রমণ, আমি ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসেই থাকতে পারি না। এখানে যে ডায়লগগুলি হলো তার মধ্যে খুব একটা অজানা শব্দ নেই, তবু কয়েকটা আমি অর্থ তোমাদের বলে দিচ্ছি। গ্যালান্ট মানে হচ্ছে ব্রেভ অ্যান্ড অনারেবল বা সাহসী, ট্রাভেলড মানে হচ্ছে পীড়িত বা ক্লিষ্ট, আর থ্যাংক গুডনেস বলতে এখানে বোঝানো হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ বা ঈশ্বর রক্ষা করুন, ঈশ্বরকে ধন্যবাদ জানানো হয়েছে। বেয়ার মানে হচ্ছে সহ্য করা। তো চলো আমরা শুরু করি নেক্সট প্যারাগ্রাফ। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. তবুও বলা চলে কেবলমাত্র তার কথা শোনার জন্য আমি ট্রেনে যে কোনো সময়কাল ধরে বসে থাকতে প্রস্তুত ছিলাম। Her voice had the sparkle of a mountain stream. তার কণ্ঠস্বরে ছিল ঝর্ণার দ্যুতি। As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some time after. যে মুহূর্তে সে ট্রেন থেকে নামবে সে আমাদের ছোট্ট সাক্ষাতের কথা ভুলে যাবে, কিন্তু এই স্মৃতি আমার যাত্রাপথের বাকি সময়টা জুড়ে থাকবে এবং তারপরেও কিছুটা সময় ধরে হয়তো এটা থেকে যাবে। এখানে যে সমস্ত শব্দগুলো আমরা পাচ্ছি তার মধ্যে আছে প্রিপেয়ার্ড, এই শব্দটির অর্থ হচ্ছে রেডি বা প্রস্তুত হওয়া। লেন্থ অফ টাইম, সময়ের কোনো দৈর্ঘ্য। এখানে লেন্থ অফ টাইম বলতে বোঝানো হচ্ছে যে সেই মেয়েটির যে সাহচর্য, তার যে সঙ্গ, সেটা আরও যদি এক্সটেন্ড হতো, আরও যদি বাড়তো, তার কথা লেখক বা ন্যারেটর সেই লেন্থ অফ টাইমের কথা এখানে বুঝিয়েছে। সেই পর্যন্ত সে থাকতে চায় কেবলমাত্র তার কথাই শোনার জন্য। আর স্পার্কল অফ মাউন্টেন স্ট্রিম বলতে এখানে স্পার্কল অর্থাৎ একটা প্রাণবন্ততা বা আমরা বলতে পারি একটা ব্রিস্কনেস, এরকম বোঝাচ্ছে। আর মাউন্টেন স্ট্রিম অর্থাৎ একটা পর্বতের যে ছোট ঝর্ণা বা নদী, আমরা নিয়ারেস্ট মিনিং বলতে পারি ফাউন্টেন বা র্যাভুলেট, তো তার কথা বলা হচ্ছে। এখানে একটা স্ট্রাকচার লক্ষ্য করো, অ্যাজ সুন অ্যাজ, আর মাঝখানে একটা কমা দিয়ে নেক্সট পার্ট লেখা আছে। আমরা বাংলাতে এটাকে যেই না সেই বলতে পারি, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ শি লেফট, যেই না সে ট্রেনটা ছাড়লো, সেই শি উড ফরগেট অর্থাৎ সে ভুলে যাবে, যেই ছাড়বে সেই ভুলে যাবে, এমন একটা জিনিস বোঝানো হচ্ছে। আর রেস্ট অফ দ্য জার্নি যে ফ্রেজটা আছে এর অর্থ হচ্ছে বাকি যাত্রাপথ, অ্যান্ড ফর সাম টাইম আফটার এর অর্থ হচ্ছে আরও কিছু সময় পরে। নেক্সট প্যারাগ্রাফ দেখো। দ্য এঞ্জিনস হুইসল shrieked, the carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things.
ইঞ্জিনের বাঁশি তীক্ষ্ণ স্বরে বেজে উঠেছিল। গাড়ির চাকাগুলো তাদের শব্দ ও ছন্দ বদলে ফেলেছিল। মেয়েটি উঠে দাঁড়িয়েছিল এবং তার জিনিসপত্রগুলো সে গোছাতে শুরু করেছিল। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders. Or was it cut very short? আমি তখন ভাবছিলাম, আচ্ছা, সে কি খোঁপা করে চুল বেঁধেছে নাকি বিনুনি করে বেঁধেছে? তবে বোধহয় চুল তার ঘাড়ের ওপর, নাকি ছোট করে তার চুলটা ছাটা আছে, কে জানে। এখানে যে শব্দগুলো আছে দেখো, শেড এর মানে হচ্ছে তীক্ষ্ণ শব্দ করা, মেডের শার্প শ্রিল সাউন্ড, রিদম মানে হচ্ছে তার ছন্দ। এখানে যে গাড়ির যে চাকার যে রিদম, যে ছন্দের কথা বলা হচ্ছে, যেটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। এরপরে যে শব্দগুলি দ্বারা মেয়েটির চুলের বর্ণনা দেওয়া আছে, তার মধ্যে আছে বান, এই শব্দটির অর্থ হচ্ছে খোপা। প্লেটেড এর অর্থ হচ্ছে বিনুনি করা। আরেকটা নেক্সট মিনিং তোমরা জেনে রাখো, ব্রেইডেড। আর হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স এর অর্থ হচ্ছে আমরা বলতে পারি যে ছোট ছোট করে যে চুলটা কাটলে কাঁধের উপরে একটু ছড়িয়ে থাকে, সেটা আমরা বলতে পারি। আর ওয়াজ ইট কাট শর্ট, এইটা একটা চুলের হেয়ার স্টাইল, এইটা ছোট ছোট করে কাটা বোঝাচ্ছে। সাধারণত এর বিভিন্ন নামও আছে, তোমরা কয়েকটা নামই বলছি, মনে রাখবে। যেমন বব কাট বা বফা। বফার স্পেলিং হচ্ছে BOUFFANT, কিন্তু যার প্রনাউন্সিয়েশন হচ্ছে বফা। আবার পেজ বয়, অর্থাৎ যে ছোটো ছোটো চুলের কথা শেষে বলা হচ্ছে সেটাকে পেজ বয়। এটা বিভিন্ন ধরনের চুলের যে বৈশিষ্ট্য সেটা বোঝানো হচ্ছে। নেক্সট দেখো, দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করেছিল। আউটসাইড there was the shouting of porters and vendors and the high-pitched female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. বাইরে কুলি, ফেরিওয়ালাদের চিৎকার এবং কামরাটির দরজার কাছে এক মহিলার উচ্চস্বর কণ্ঠ শোনা যাচ্ছিল। ওই কণ্ঠস্বরটি নিশ্চয়ই মেয়েটির কাকিমারি হবে। গুড বাই, দ্য গার্ল সেইড। মেয়েটি বলেছিল, বিদায় বন্ধু। এখানে লক্ষ্য করো, ড্রিউ স্লোলি ইনটু, এই ফ্রেজটির অর্থ হচ্ছে প্রবেশ করেছিল বা ঢুকেছিল। আর শাউটিং অর্থ হচ্ছে চিৎকার করা, পোর্টার্সের মানে হচ্ছে কুলি, আর ভেন্ডার্স শব্দটির অর্থ হচ্ছে বিক্রেতা, যারা হকার্স নিয়ারেস্ট মিনিং আমরা বলতে পারি। হাই পিচড অর্থাৎ তীক্ষ্ণ স্বরে চিৎকার করা। আর ক্যারিয়েজ ডোর, এই ক্যারিয়েজের অর্থ হচ্ছে রেলের যে কম্পার্টমেন্ট, অর্থাৎ ট্রেন কম্পার্টমেন্টের কথা এখানে বলা হচ্ছে। আর আরেকটা শব্দ দেখো, বিলংড টু। বিলং শব্দটি পরেই এই প্রিপোজিশনটি টু বসে, তোমরা মনে রাখবে। এবং বিলং টুর অর্থ হচ্ছে কারোর হওয়া, বা কারোর সম্পত্তি হতে পারে, কারোর জিনিস হতে পারে, সেটাকে বিলংড টু দ্বারা বোঝানো হয়। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল, এত কাছে যে তার চুল থেকে আসা সুগন্ধ আমাকে প্রলোভিত করছিল। I wanted to raise my hand and touch her hair, but she moved away. আমি হাত তুলে তার চুল স্পর্শ করার চেষ্টা করলাম, কিন্তু সে চলে গেল। Only the scent of perfume still lingered where she had stood. যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে সুগন্ধির গন্ধটা শুধু তখন রয়ে গিয়েছিল। এই প্যারাগ্রাফটিতে দেখো, পারফিউম মানে সুগন্ধি বা সেন্ট বলা যেতে পারে। ট্যান্টালাইজিং এর অর্থ টেম্পটিং বা বেইটেড বলা যেতে পারে। বাংলা অর্থ হচ্ছে প্রলোভন সৃষ্টিকারী। এখানে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল, তবুও শেষ পর্যন্ত সেটা একটা হতাশার সৃষ্টি করেছিল, তেমন বোঝানো হয়েছে। এই বিষয়ে তোমাদের বলে রাখি যে এই যে ট্যান্টালাইজিং শব্দটি গ্রিক ট্যান্টালাস থেকে এসেছে। এখন গ্রিক মাইথোলজিতে ট্যান্টালাস নামে একটা চরিত্র আছে, যে চরিত্র সম্পর্কে এমন একটা গল্প শোনা যায় যে সেই ট্যান্টালাস কোনোভাবে একটা শাস্তি পেয়েছিল। এর ফলে সে অনেক সুন্দর রসালো ফল গাছের নিচে দাঁড়িয়েছিল। তার খুব খাওয়ার ইচ্ছে ছিল, ফলগুলো সে খেতে চাইতো, কিন্তু যখনই সে ফলগুলো খাওয়ার জন্য হাত বাড়াতো সেই ফলগুলি নাগালের বাইরে চলে যেত। তো সেই ট্যান্টালাইজ শব্দটি সেই ট্যান্টালাস থেকে এসছে, যার অর্থ আমরা বলতে পারি কোনো কিছু প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত তা না দিয়ে তাকে হতাশ করা।
লিঙ্গার্ড এই শব্দটির অর্থ হচ্ছে থেকে যাওয়া, অর্থাৎ অনেকক্ষণ ধরে স্টে করা। নেক্সট প্যারাগ্রাফ দেখো, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। প্রবেশপথে কোন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একজন কামরায় প্রবেশ করা মাত্র আমতা করে আমার কাছে এসে ক্ষমা চাইল। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট আগেইন। তারপর দরজাটা সশব্দে বন্ধ হয়ে গিয়েছিল এবং সারা বিশ্ব যেন আবার আমার কাছে অবরুদ্ধ হয়ে গিয়েছিল। আই রিটার্ন টু মাই বাথ। আমি আমার বাথে ফেরত এসেছিলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইজল অ্যান্ড উই মুভড অফ। গার্ড বাঁশি বাজিয়েছিল এবং আমরা আবার চলতে থাকলাম। ওয়ান্স অ্যাগেইন আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার। আরও একবার আমি খেলার মতো আরেকটি খেলা পেলাম, আর তা হলো একজন নতুন সহযাত্রী। এই অংশগুলিতে যে শব্দগুলো তোমরা পাচ্ছ, কনফিউশন মানে হচ্ছে হই হট্টগোল, বাসল বা নয়েজ, ডোরওয়ে মানে প্রবেশ পথ, স্ট্যামার্ড এর অর্থ হচ্ছে আমতামতা করে বলা, অর্থাৎ বলতে গিয়ে বেঁধে যাওয়া, উচ্চারণ সঠিকভাবে না করতে পারা, অ্যাপোলজি মানে ক্ষমা করা, পার্ডন, ব্যাংড শব্দটির অর্থ হচ্ছে শব্দ করে বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ মেড আ সাপ্রেসড সাউন্ড অফ পেইন, ব্লিউ এর অর্থ হচ্ছে আওয়াজ করা, অর্থাৎ এখানে হর্ন অর্থাৎ যে বাঁশির হুইসেল বাজিয়েছিল গার্ড তার কথা বলা হচ্ছে, আর ফ্লেউ ট্রাভেলার অর্থাৎ কো প্যাসেঞ্জার বা সহযাত্রী। দ্য ট্রেন গাদার্ড স্পিড, দ্য হুইলস টুক আপ দেয়ার সং, দ্য ক্যারিয়ার্স গ্রাউন্ড অ্যান্ড শুক। ট্রেনটি গতি সঞ্চয় করল, চাকাগুলি ছন্দবদ্ধভাবে একটা যেন গানে ফিরে এসেছিল, কামরাটি গোঙানির মতো শব্দ করে নড়ে উঠেছিল। I found the window and sat in front of it, staring into the daylight that was darkness for me. আমি জানলাটি খুঁজে নিয়েছিলাম এবং সেটির সামনে বসে পড়েছিলাম, এবং দিনের আলো আমার কাছে যা অন্ধকার তার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছিলাম। So many things were happening outside the window. It could be a fascinating game guessing what went on out there. কত কিছুই যে ঘটে চলেছিল জানলার ওপারে, বাইরে কি কি ঘটছিল তার অনুমান করা খুব একটা চমৎকার খেলা হতে পারত। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। যে লোকটি কামরার মধ্যে ঢুকেছিলেন তিনি আমার দিবাস্বপ্ন ভেঙে দিলেন। গ্যাদার্ড এই শব্দটির অর্থ হচ্ছে সঞ্চয় করা বা কালেক্টেড। হুইলস টুক আপ দেয়ার সং এই ফ্রেজটির অর্থ হচ্ছে যে ছন্দবদ্ধ একটা ভাবে চাকাটি তার গতি ফেরত এনেছিল। গ্রাউন্ড এর অর্থ হচ্ছে গোঙানির মতো আওয়াজ, আর শুক শেকের পাস্ট টেন্স এর অর্থ হচ্ছে নড়ে ওঠা। ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ এই ফ্রেজটি মনে রাখবে, এর অর্থ হচ্ছে সামনে। স্টিয়ারিং এর অর্থ হচ্ছে স্থিরভাবে চেয়ে থাকা বা লুকিং ফিক্সডলি অ্যাট, বা আমরা গেজিংও বলতে পারি। হ্যাপনিং এর অর্থ হচ্ছে ঘটে চলেছিল, টেকিং প্লেস। ফ্যাসিনেটিং এটির অর্থ হচ্ছে মনোমুগ্ধকর, এনচ্যান্টিং। এবং রেভারি এই শব্দটির অর্থ হচ্ছে দিবাস্বপ্ন বা ডে ড্রিম। You must be disappointed, he said. I'm not nearly as attractive a traveling companion as the one who just left. তিনি বললেন, আপনি নিশ্চয়ই হতাশ হবেন, যে মেয়েটি এইমাত্র নেমে গেল আমি তার মতো আকর্ষণীয় সহযাত্রী নই। She was an interesting girl, I said. Can you tell me, did she keep her hair long or short? আচ্ছা, আমি বলেছিলাম মেয়েটি কি খুব আকর্ষণীয় দেখতে, আর আপনি কি একটু বলতে পারবেন যে তার চুল কেমন ছিল, ছোট না বড়? I don't remember, he said, sounding puzzled. It was her eyes I noticed, not her hair. She had beautiful eyes, but they were of no use to her. She was completely blind. Didn't you notice? হতভম্ব হয়ে তিনি বলেছিলেন, আমার মনে নেই। আমি তার চুল নয়, যা দেখেছিলাম তা হলো তার চোখ দুটি। তার চোখ দুটি ছিল অপূর্ব সুন্দর, আর ওই দুটি তার কোনো কাজের ছিল না। সে একেবারে অন্ধ ছিল। কেন, আপনি লক্ষ্য করেননি? এই অংশে যে শব্দগুলো তোমরা পাচ্ছ সেগুলি হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশা হওয়া বা ফ্রাস্ট্রেটেড, ডিসপেয়ার। অ্যাট্রাকটিভ শব্দটির অর্থ হচ্ছে আকর্ষণীয় বা অ্যাপলিং, আর কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী। এখানে কম্পার্টমেন্টের যে তার সঙ্গে যাচ্ছে সেইটা এখানে বলা হয়েছে। পাজলড মানে হচ্ছে হতবুদ্ধ হওয়া বা হতভম্ব হয়ে যাওয়া। তো গল্পটি এখানেই শেষ। তো তোমরা গল্পের শেষাংশে লক্ষ্য করলে যে কামরার ঢোকার পরই একটি লোক, সেই আমাদের ন্যারেটর
অর্থাৎ সেই অন্ধ যে যাত্রী ছিল তাকে বলল যে ভ্রমণসঙ্গী হিসেবে তো মেয়েটির মতো সে এত আকর্ষণীয় নয়। এখন যখন সেই ন্যারেটর তাকে জিজ্ঞাসা করেছিলেন যে মেয়েটির চুল লম্বা ছিল না খাটো ছিল, ব্যক্তিটি উত্তর দিয়েছিল যে তার চুলের দিকে তার আকর্ষণ ছিল না, কিন্তু তার যে সুন্দর চোখ, ভুবনমোহিনী একটা চোখ, তার দিকে তার চোখ পড়ে গিয়েছিল এবং দুর্ভাগ্যবশত মেয়েটির চোখ দুটিও অন্ধ। এই অংশেই এই গল্পের আইরনি। গল্পের থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার হবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। গল্পটি বোঝার জন্য তোমরা অবশ্যই বইটি ব্যবহার করবে এবং বইটি কাছে রাখবে। আর বুঝতে না পারলে আরেকবার তোমরা রিপিট করে শুনবে বা পজ করে শুনে নোটসটা নিয়ে নেবে। সো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস।